আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন মোনামির কি এমন অপরাধ ছিল আমরা জানি না, কিন্তু একদল মানুষ, এই একদল মানুষের মধ্যে অনেক রকমের মানুষ আছে। সে মানুষগুলো শেহরিন ম্যাডামের পেছনে লেগেছেন, ভয়ানক ভাবে তার পেছনে লেগেছেন, তাকে স্ল্যাট শেমিং করছেন। একজন শিক্ষিকা, তার অপরাধ হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পক্ষে কথা বলেছিলেন এবং তিনি বলেছেন ও যদি শিবির হয় তারপরও আমি ওর পক্ষে কথা বললাম এবং বলবো, কারণ ওর মতো মেধাবী, ওর মতো ভদ্র ছেলে আর হয় না। অর্থাৎ সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার কারণে আজকে শেহরিন ম্যাডামকে নিয়ে এই ধরনের নোংরা চর্চা করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে যেখানে আছে, আন্ডা বাচ্চা, বুড়ো, বৃদ্ধ, এমনকি এই সাংবাদিকরা পর্যন্ত, বিএনপি মনা সাংবাদিকরা পর্যন্ত স্ল্যাট শেমিং করছে। যে সাংবাদিকদের আমরা জাতির বিবেক মনে করি, যে সাংবাদিকরা অন্য কোনো নারীর হেনস্থা হচ্ছে এই মর্মে, হেনস্থা না করার পরেও হেনস্থা হতে পারে এই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন রাস্তায় সারা দেশে মিছিল মিটিং করেছিল। যে ছাত্রদল গত 5ই আগস্টের পট পরিবর্তনের পর 30টার বেশি ধর্ষণের সাথে সম্পৃক্ত, সেই ছাত্রদল নারী হেনস্থার বিরুদ্ধে মিছিলও করেছিল। আবার সেই ছাত্রদল বিএনপির লোকেরা এখন দিন রাত 24 ঘন্টা ডাকসুর মেয়েদেরকে নিয়ে, নারী নেত্রীদেরকে নিয়ে, এমনকি শিক্ষিকাদের নিয়ে পর্যন্ত স্ল্যাট শেমিং করতেছে। এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। বিএনপির লোকেরা যদি স্ল্যাট শেমিং করতে যায় তাহলে সবচেয়ে বড় ভরাডুবিটা তাদের হবে, কারণ সবচেয়ে উইকনেস, নারী ঘটিত সবচেয়ে বেশি উইকনেসটা তাদের। তারা যেভাবে শুরু করেছে, জামাতের পক্ষে বা শিবিরের পক্ষে বলে একজন নারীকে, একাধিক নারীকে তারা একের পর এক হেনস্থা করতেছে। এটা যদি তারা চালু রাখে বা এটার প্রতিবাদে যদি অন্যরা এখন মুখ খুলতে শুরু করে, তাহলে খালেদা জিয়া সম্পর্কে, খালেদা জিয়ার নাতি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে, এমনকি তার স্ত্রী জোবেদা রহমান সম্পর্কে মানুষ নানান ধরনের কুমন্তব্য, কুরুচিপূর্ণ কথা বলতে শুরু করতে পারে। কি দিয়ে আটকাবেন আপনারা? আমার ধারণা এই বুদ্ধিজীবিতা, এই লোকগুলো, এই নোংরা মানসিকতার লোকগুলো মূলত সেই দিকে মানুষকে ধাবিত করছে, যাতে বিএনপির এই যে নেত্রী সম্পর্কে বা বিএনপি নেত্রীদের পরিবার সম্পর্কে, তারেক রহমানের পরিবার সম্পর্কে, জিয়া পরিবার সম্পর্কে যেন কুরুচিপূর্ণ কথা বাজারে চালু হয়। ঠিক এই কাজটাই বিএনপির একটি ষড়যন্ত্রকারী বা বিএনপির ভেতরকার নোংরা মানসিকতার লোকগুলো নিজেরা বলতে পারছে না বলে মানুষকে দিয়ে বলানোর চেষ্টা করছে। নয়তো অন্যদের মা বোনকে নিয়ে, শিক্ষিকা নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে কেন তাদের এই ধরনের বাজে কথা বলতে হবে, কুরুচিপূর্ণ কথা বলতে হবে? খুবই পরিতাপের বিষয় হচ্ছে, যেখানে ছাত্ররা, প্রার্থীরা বা অন্যরা মোটামুটি একটা লিমিট বজায় রেখেছিল, সেখানে সাংবাদিকরা, কথিত সাংবাদিকরা, বিএনপিপন্থী সাংবাদিকরা তাদের লেভেল আরো অনেক দূর পৌঁছে দিয়েছেন। সেটা কিভাবে? তারা সবকিছুকে ছাড়িয়ে গেছেন। বিএনপিপন্থী চ্যানেল ওয়ানে চাকরি করতেন বিএনপি নেতার মেয়ে কাজী জেসিন ঝুমাকে প্রশ্ন করলেন তিনি কেন বোরকা পরেছেন। তিনি যে অ্যাঙ্গেলে প্রশ্নটা করেন না কেন, একজন মেয়ের পোশাক নিয়ে তার কি প্রশ্ন করাটার কোনো ধরনের এখতিয়ার ছিল? ঝুমা সেটাকে মাইন্ড না করে বা বিব্রত বোধ না করে প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু তার চেহারা দেখে আমরা বুঝেছি যে প্রশ্নের উত্তর দিতেও তাকে বিব্রত বোধ করতে হয়েছে। এই ঝুমা আগেও পর্দা করতেন, বোরকা পরতেন, সে বোরকা ছেড়েছেন স্ল্যাট শেমিং এর কারণে, বিব্রতকর মন্তব্যের কারণে এবং শিক্ষকদের কাছ থেকে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে। আবার যখন তিনি বোরকা পড়তে শুরু করেছেন, বোরকাও না শুধু হিজাব পড়তে শুরু করেছেন, তখন তাকে সংবাদ মাধ্যমে প্রশ্ন করে বিব্রত করছেন। কাজী জেসিন, যিনি বিএনপি নেতা, একজন নেতার, ময়মনসিংহের একজন নেতার মেয়ে, যিনি বিএনপির তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের চ্যানেল
চ্যানেল 1-এর প্রেজেন্টার ছিলেন। এরপর কি ঘটনা ঘটলো, কাজী জেসিনকে নিয়ে অনেক ধরনের চর্চা শুরু হয়ে গেল। তিনি অমুকের বেড পার্টনার ছিলেন, তমুকের এই ছিলেন সেই ছিলেন, এসব কুরুচিপূর্ণ কথাও ফেসবুকে ছড়ানো শুরু হলো। সত্য মিথ্যা যাই হোক, গুজব তো ছড়ানো যাই। তো এখন এই যে পরিস্থিতিটা তারা তৈরি করলেন, অর্থাৎ অন্যকে আঘাত করে নিজের দিকে সেটা টেনে নিয়ে আসলেন, এই কাজটা কি তাদের করার প্রয়োজন ছিল? কেন ঝুমার বোরকা নিয়ে তাকে প্রশ্ন করতে হবে? আপনি সাংবাদিক, আপনি আরেকটা মেয়ের পোশাক নিয়ে, ঝুমা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কেন পর্দা করেন না মুসলমান হয়ে, এইটা নিয়ে কিন্তু বড় ইস্যু হয়ে যেত। হ্যাঁ, পর্দা করা না করা তো আমার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে কেন হাত দিল? কিন্তু সেই কাজে জেসিন কিন্তু তার পর্দা নিয়ে প্রশ্নটা করেছে, সুন্দরভাবে উপস্থাপনা করেছে, সেটা গেল। এবার একজন সাংবাদিক কি করেছে দেখেন, মুস্তফা খন্দকার বা খন্দকার মুস্তফা, ঘোড়ার আন্ডা যাই কিছু হোক, এই কালপ্রিট করেছে কি, এটা কি বলবো, এটা কি সাংবাদিক বলবো না অমানুষের বাচ্চা বলবো? আমার মুখে আর আসলে কোনো ভাষা আমি আনতে পারছি না। জ্যাকব মিল্টন হলে এই লোকটাকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারত, কিংবা যদি বিএনপি পন্থী সাংবাদিক না হতো তাহলে মির্জা ফখরুলের যে জামাই আছে, যার মুখের ভাষা পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাষা, সেফুদার পরে যদি কারো ভাষা জঘন্য হয়ে থাকে তাহলে হচ্ছে সে মির্জা ফখরুলের জামাতা। তো বাইরে বসে সে ভাষার ঘৃণিত ভাষা চর্চায় খুব এগিয়ে আছেন, ফার্স্ট তিনি বলা চলে। তো সেই লোকটা যদি এই এই খন্দকার মুস্তফা যদি বিএনপি প্রতি সাংবাদিক না হতো তাহলে তাকে নানাভাবে তিনি অ্যাটাক করতেন, তার সে নোংরা ভাষা দিয়ে অ্যাটাক করতে পারতেন, নোংরা ভাষার বিনিময়ে নোংরা ভাষা দিতে পারতেন, কিন্তু আমরা এখনো সেই ধরনের কাউকে দেখিনি অ্যাটাক করতে। তো এই খন্দকার মুস্তফা খন্দকার, সে যেটা করেছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শাহের ম্যাডামের, মোনামি ম্যাডামের ছবি বিকৃত করেছেন, এডিট করে সেটাকে প্রচার করেছেন ফেসবুকে, যে শেহরিন ম্যাডাম নাকি বিকিনি পরে সমুদ্রে গেছেন গোসল করতে। তিনি হয়তো বলতে পারেন আমি ভুল করেছি, ভুল বুঝেছি, বা অন্যকে আমাকে প্ররোচিত করেছে, আমি বুঝতে পারিনি, এটা তার না। স্পষ্ট বোঝা যায় যে এটা একটা এডিটেড ছবি। একটা মানুষের একটা লেভেল থাকে যে সে কোথায় কোন পর্যন্ত নামতে পারে। একটা ছবি দেখলেই, আজকে যদি আপনারা মনে করেন যে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে একটা মেয়ের সাথে যে ক্লোজ রিলেশন কিছু ছবি বের হয়েছিল, ভিডিও, এগুলো সবাই বুঝছে যেগুলো ফেক। আপনারাও বুঝছেন যে শেহরি ম্যাডামের এটা ফেক। আজকে যদি খালেদা জিয়ার এরকম কোন ছবি পাইতেন, আপনারা কি বুঝতেন না যে এটা ফেক? নিঃসন্দেহে আপনারা জুবেদা রহমানের কোন ছবি পেলে আপনারা ধরে নিতেন এটা ফেক। কিন্তু শেহরি ম্যাডামের এটা ফেক বুঝেই এবং আপনারা এই ছবিটা এডিট তৈরি করেই কাজটা করেছেন, কারণ সে শিবিরের পক্ষে অবস্থান নিয়েছিল, সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল, সাদাকে সাদা বলেছিল। সে বলেছিল মহি আমার ছাত্র, এত মেধাবী, এত ভালো ছেলে আর হয় না, সে যদি শিবির করে তবুও সে ভালো। এই হচ্ছে তার অপরাধ। এই বাংলাদেশের মানুষকে এই সত্য কথা বলার সুযোগ দেওয়া হবে না, তাকে এডিটেড কথা বলতে হবে, মিডিয়া যেভাবে সাজিয়ে দেয় সেভাবে কথা বলতে হবে। জামাত শিবিরের বিপক্ষে সব কথা বলা যাবে, কিন্তু পক্ষে আসে এরকম কোনো কথা বলা যাবে না। আরেকটা বিশেষ জিনিস আজকে দেখলাম, সেটা হচ্ছে যে যমুনা টেলিভিশনে একজন মহিলা মাদ্দিয়া মমতাজ, তাকে জামাত সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, অসাধারণ সব উত্তর তিনি দিয়েছেন। জামাত সম্পর্কে কাউকে প্রশ্ন করে বিব্রত করার জন্য, অর্থাৎ উত্তর জানা থাকলো, যেমন তাকে প্রশ্ন করা হয়েছে জামাত কি তাহলে, জামাত কেন তালিমের নামে রাজনীতি করছে, তালিম করার নাম করে সেখানে ভোট চাইছে কেন, এটা কি জায়েজ আছে কিনা বা এটা করা যায় কিনা, এটা দ্বিচারিতা। উপস্থাপকের ভাষা এটা নাকি দ্বিচারিতা। জামাতের রাজনীতিটা কি? মাদ্দিয়া মমতাজ খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছেন যে জামাতের রাজনীতিটাই হচ্ছে ইসলামী রাজনীতি, অর্থাৎ রাজনীতি এবং ধর্মকে তারা আলাদা করে দেখেন না, ধর্মীয় কাজ রাজনৈতিক কাজ তারা একই মনে করেন। তারা তালিম দেওয়াটাকে যেমন সওয়াবের পুণ্যের কাজ মনে করেন, এবং সৎ ও যোগ্য লোককে, নেককার লোককে, খোদাভীরু লোককে ভোট দেওয়াটাও তারা এবাদত মনে করেন। তাহলে তারা যদি কোনো প্রোগ্রামে গিয়ে, তালিম প্রোগ্রামে গিয়ে মসজিদে বসে এই নসিহত মানুষকে করেন যে আপনারা, আপনাদের ভোট একটি আমানত, মহান আল্লাহ তাআলা এই আমানতকে সুরক্ষা করার জন্য বলেছেন, প্রত্যেক মুসলমানের উচিত তার আমানত যেন সে সুরক্ষা করে, তা না হলে তার সে আমানত সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে, খেয়ানতকারী জাহান্নামে যাবে। এবং আপনারা আপনাদের ভোটটি এমন কাউকে দিবেন সেটি যেন কোনো চাঁদাবাজকে না দেওয়া হয়, সেটি যেন কোনো ধর্ষককে দেয়া না হয়,
সেটি যেন কোনো চোর, বাটপার, লুটপাটকারী, বিদেশে পাচারকারী বা দেশের ক্ষতি করে এরকম কোনো লোককে না দেওয়া হয়। সৎ, যোগ্য এবং খোদাভীরু লোককেই যেন ভোট দেওয়া হয়। এমন ওয়াজ যদি করেন, কোরআনের এই বাণীগুলো যদি পৌঁছে দেন, তাহলে আপনি সেটাকে কি বলবেন? সেটাকে কি কোরআনের তালিম বলবেন না রাজনীতি বলবেন? আপনি দুটোই বলেন, দুটোই জায়েজ। যে রাজনীতির সাথে ইসলামের সরাসরি সম্পৃক্ত, যারা ইসলামের জন্য রাজনীতি করছে, যুগ যুগ ধরে তারা ইসলাম নিয়ে রাজনীতি, ইসলামের রাজনীতি করার কারণে তারা কখনো ভিন্ন পথে ক্ষমতায় যাচ্ছে না, অন্যায়ভাবে ক্ষমতায় যাচ্ছে না। তারা অন্যকে, অর্থাৎ তুলনামূলকভাবে ইসলামের কম শত্রু বা ইসলামের কিছুটা হলে উপকার হতে পারে এইরকম চিন্তা করে কোনো দলকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েও হলেও একটু ইসলামের উপকার করতে চায়, ইসলামের কল্যাণ করতে চায়, মানুষের জনকল্যাণ করতে চায়। তো সেই তারা এত স্যাক্রিফাইস করার পরে যেভাবে রাজনীতি করে আসছে আজ পর্যন্ত, শুধুমাত্র তাদের ইসলামী রাজনৈতিক বয়ানের কারণেই বিশ্বের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে, ইন্ডিয়ার কাছে তারা শত্রু পরিগণিত হয়েছে। তাদেরকে আর কোনো অপবাদ দিতে না পেরে রাজাকার, যুদ্ধাপরাধী ইত্যাদি সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তো সেই তারা এত কিছু নির্যাতন সহ্য করেছেন যে রাজনীতি প্রতিষ্ঠার কারণে, যে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠার কারণে, তারা কি আজকে সেই ইসলামী রাজনীতির কথা মসজিদে বলতে পারবে না, বয়ানে বলতে পারবে না, তালিমে বলতে পারবে না? তাহলে তাদের রাজনীতিটা কি? তাদের রাজনীতি তো আমার দলে আসো, 500 টাকা নাও, এটা নাও, ওইটা নাও, তারপর ভোট দেওয়ার জন্য, এটা তো তাদের রাজনীতি না। তাদের ফুল রাজনীতির ফরম্যাট তো আলাদা। তারা চায় মানুষকে তাদের দলে অন্তর্ভুক্ত করে তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে, তাদের অন্তর পরিশুদ্ধির মাধ্যমে, তাদের চরিত্র বদলানোর মাধ্যমে তাদেরকে যোগ্য মানুষ রূপে গড়ে তুলতে। একটা ভোট নিয়ে তাকে ছেড়ে দেওয়া, তার জান্নাত জাহান্নাম নিয়ে না ভাবা, আখেরাত পরকালের কল্যাণ কোনোটাই না দেখা, এটা আসলে জামাতের রাজনীতি। জামাত বলতেছে যে আমরা দুনিয়াবি কল্যাণ এবং আখেরাতের মুক্তি দুটোই যেন আমার কর্মীরা, আমার ভোটাররা, আমার সমর্থনকারীরা অর্জন করতে পারে, বাংলাদেশের মানুষ যেন এটা অর্জন করতে পারে, আমরা সেই দাওয়াতটা দিচ্ছি। যেটা তাদের থিম হচ্ছে পবিত্র কোরআন থেকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াবে কল্যাণও চাই, আখিরাতের মুক্তি চাই, কল্যাণ চাই, এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে দুনিয়াবি কল্যাণের জন্য আপনাকে দুনিয়াবির রাজনীতি করতে হবে, আবার আখিরাতের মুক্তির জন্য আপনাকে নিয়তের পরিশুদ্ধতা লাগবে এবং কল্যাণমুখী রাজনীতি করতে হবে। চুরি বাটপারি, খাম্বা চুরি বলেন, এতিমের টাকা চুরি বলেন, কিংবা পাথর চুরি বলেন, হ্যাঁ, চাঁদাবাজি বলেন, অন্যের হক নষ্ট করা বলেন, এসব করা যাবে না। এটা বলা কি অন্যায় হবে? উভয় জগতের, দুনিয়ার এবং আখেরাতের উভয় কল্যাণের কথা যদি বলা হয়, যেটা কোরআন বলে দিয়েছে, প্রত্যেক দিন আমরা মুনাজাতে যেটা বলি, তো সেইটা যদি তালিমে বলা হয়, এটা অন্যায় হয়ে যাবে? আপনাদের কাছ থেকে এই অন্যায় বয়ান বয়ান শুনতে হবে? যারা কখনো কোরআন শরীফ পড়েন কিনা জানি না, পড়লেও যদি পড়ে থাকেন তাহলে আপনাদের তো এগুলো অনুধাবন করা উচিত। এই একটা একটা মুনাজাত আপনারা অনুধাবন করেন, আপনারা তো মুসলমান। জামাতকে প্রশ্ন করেন তাদের মেয়ে প্রার্থীদের ঝুমার পর্দা ছিল না কেন, ওইটা সেটা হ্যান ত্যান। ঝুমার যখন পর্দা ছিল না সেটা নিয়ে প্রশ্ন, ঝুমা যখন আবার হিজাব পড়ছে সেটা নিয়ে প্রশ্ন। কেন আপনাদের তো প্রশ্ন তাদেরকে নিয়ে? আপনারা কিভাবে চলেন? আপনাদের নেত্রীদের বয়স 70-75 হয়ে যাওয়ার পরও তো আপনারা পর্দার মধ্যে আনতে পারছেন না, আনছেন না বা বলছেন না। তাহলে অন্যদের নিয়ে কথা বলবেন কেন? তারা মুসলমান, তারাও মুসলমান, আপনিও মুসলমান, তারা ইসলামিক দলের বলে তাদেরকে সব প্রশ্নের জবাব দিতে হবে কেন? সেই মার্দে মমতাজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। উপস্থাপক বলছেন এটা দ্বিচারিতা, কিন্তু মার্দে মমতাজ স্পষ্ট ভাষায় বলেছেন এটা দ্বিচারিতা নয়, বরং এটাই যে আমাদের রাজনীতি। তারা ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে দেখেন না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল শরিয়া আইন নিয়ে, যেটি কাজী জেসিনেরও দেখলাম প্রচুর প্রশ্ন, শরিয়া আইনটি কিভাবে হবে। এখানেও মার্দিয়া মমতাজ অসাধারণভাবে উত্তর দিয়েছেন। শরিয়া আইনটা বাস্তবায়ন, যেমন কেউ কেউ মনে করে শরিয়া আইন, মার্দিয়া মমতাজ বলেছেন বাংলাদেশে অলরেডি অনেকগুলো শরিয়া আইন আছে, যেমন মুসলিম পারিবারিক ল, যেটা যেমন উত্তরাধিকার আইন, একেবারে হুবহু শরিয়া আইন আছে এখানে। বিবাহের আইন, শরিয়া আইন আছে। এবং হত্যার শাস্তি, সেটাও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, এটাও কোরআনের আইন আছে। ক্ষমা করে দেওয়ার অপশন আছে, সেটাও কোরআনে আছে। অর্থাৎ শরিয়া আইন কিন্তু অলমোস্ট আছে। যেখানে শরিয়া আইনটা নেই, যেমন চুরি করলে হাত কাটা, এইটা শরিয়া
একদিনে বাস্তবায়ন করার কথা বলে নাই, অন্তত 20 বছর সময় নিয়েছে এই আইনটি বাস্তবায়ন করার জন্য। এবং সেটি এখন যে কাউকে যেন তার আগে সেই সমাজটা নিশ্চিত করেছে ইসলাম, যে সমাজে আর কোনো মানুষের অভাব থাকবে না, অর্থাৎ অভাবে পড়ে যেন কাউকে চুরি করতে না হয়। এবং এরপরে অভাবে না পড়ে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিরা যেভাবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করেন, পাচার করেন, এটার জন্য হাত কাটা শাস্তি হবে বলে আসলে তাদের এই প্রশ্নটা। কিন্তু অভাবে পড়ে, অর্থাৎ মানুষের অভাব দূর করার আগে এই শাস্তি কার্যকর করা হবে না, এবং সেটা ইসলামও করে নাই, আল্লাহ রাসূলও করেন নাই। এই আইন কার্যকরের জন্য 20 বছর সময় নেওয়া হয়েছে। যদি তা না হতো তাহলে ইসলামী আইন এটা নাজিল হওয়ার পরে ঘরে ঘরে হাত কাটা লোক পাওয়া যেত, কিন্তু সেটি পাওয়া যায়নি, কারণ সে ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা করা হয়েছে। এখন আপনারা ইসলামী শরিয়া বলতে শুধু হাত কাটার শাস্তিটাকেই বুঝান। মার্দে মমতাজ স্পষ্টভাবে বললেন যে শুধু আপনারা কেন এটাই বুঝান, ইসলাম যে এটা নিশ্চিত করতে বলেছে যে কারো অভাব থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বলেছে যে একটা কুকুর যদি ফোরাতের তীরে না খেয়ে মারা যায়, আমি ওমর তার জন্য কৈফিয়ত দিতে বাধ্য। তাহলে আপনারা সেই অভাব দূরীকরণ, শরিয়া আইন এর মানে হচ্ছে ওই আইনের আওতায় যারা থাকবে তাদের কোনো অভাব থাকবে না, তাদের চুরি করার মতো কোনো আর্থিক অবস্থা থাকবে না, তাদের চুরি করতে হবে না। এবং সেই আইন, সেই শরিয়া আইন অবশ্যই ইসলামী দল জামাত ইসলাম এরা প্রতিষ্ঠা করতে চায়, এবং সেটাই আসলে ইসলামী আইন। শুধু হাত কেটে দেওয়াটা ইসলামী আইন নয়। ইসলামকে মানুষের কাছ থেকে দূরে সরাবার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য যারা এসব প্রশ্ন করেন এবং বিভ্রান্তি ছড়ান, তাদেরকে সতর্ক হওয়া দরকার। কারণ শুধু রাজনৈতিক বা টকশো করাটা আপনাদের আসলে পেশা নয়, আপনাদের দায়িত্ব হচ্ছে সত্যটা মানুষের কাছে তুলে ধরা। আর ইসলাম একটি জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে কি পারবে না সেটি তারা ক্ষমতায় আসার পর আমরা সেই বিশ্লেষণে যাব বা তাদের ভুল ত্রুটিগুলো ধরবো। তার আগে যদি আপনারা জামাত ইসলামের বিরোধিতা করার খাতিরে বা করার কারণে যদি আপনারা ইসলামের বিরোধিতা করেন, শরিয়া আইনকে এইভাবে ম্যানিপুলেট করেন, মানুষের সামনে নোংরাভাবে উপস্থাপন করেন, তাহলে তার জন্য অবশ্যই আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। এবং এটা মনে রাখবেন যে এটা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আর যে খন্দকার মুস্তফা বা মুস্তফা খন্দকার শেহরিন ম্যাডামকে নিয়ে এইসব কুরুচিপূর্ণ ছবি পোস্ট করেছেন, আমি জানি না তাদের মা বোন আছে কিনা, যদি থাকে তারা এখন পর্যন্ত তার সাথে কি ধরনের আচরণ করছে আমি সেটা ঠিক জানি না। তবে ভালো খবর হচ্ছে শেহরিন ম্যাডাম এবং ডাকসু নেতৃবৃন্দ, ছাত্র নেতারা, উম্মে সালমা, ঝুমা নিজে গিয়ে শাহবাগে এই মামলাটি করেছেন সাইবার ট্রাইব্যুনালে, এবং সেটি ডিবির হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ কথা দিয়েছে, প্রশাসন কথা দিয়েছে যে অবশ্যই নারীর সঙ্গে এই ধরনের ব্যবহারকারী, হেনস্থাকারী, বিকৃত ছবি ও ভিডিও যারা মেকিং করছে এবং প্রচার করছে এবং সেটা নিয়ে যারা উল্লাসে মেতে উঠছে, অর্থাৎ নারী হেনস্থায় যারা জড়িত, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে। এবং নিশ্চিত থাকেন আপনাদেরকে শাস্তি থেকে বাঁচানোর জন্য তারেক রহমানও লন্ডন থেকে ফোন দিবে না, কারণ তার ঘরেও একটা মেয়ে আছে। অতএব যারা এই কাজগুলো করেছেন দলকে খুশি করার জন্য কিংবা একটি দলের কর্মী হওয়ার কারণে, একটি দলের সাংবাদিক হওয়ার কারণে যারা করেছেন, তারা তৈরি থাকুন। আল্লাহ হাফেজ।